নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার অফ রয়েস ফাইন্যান্স। তো এর আগে আমরা পোস্ট রিটায়ারমেন্ট সিরিজের ভিডিওর মধ্যে পার্ট 1-এ বলেছিলাম যে কী নিয়ে ডিসকাস করেছিলাম না, পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্যে প্রথমে আমাদের কী কী আনসার্টেনটিসগুলোকে মাথায় রাখতে হবে। তারপর পার্ট 2-তে আমরা এই প্ল্যানিং করার জন্যে কী কী রিস্ক পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ড আমাদের মাথায় রেখে কাজ করতে হবে সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তারপর পোস্ট রিটায়ারমেন্ট কর্পাসটাকে আমরা কোন কোনভাবে প্রোটেক্ট করতে পারি সেটা নিয়ে ডিসকাস করেছি। আর আজকে এই পার্ট 4-এ আমরা ডিসকাস করব মেনলি যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি পোস্ট রিটায়ারমেন্ট কর্পাসটাকে তা যে কোনো ব্যক্তি তিনি যে রিটায়ার করছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সায়েন্টিফিক ওয়েতে এবং টাইম টেস্টেড স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে আমরা ম্যানেজ করি। তো দেখুন, এই এত বছর ধরে যে বহু মানুষের পোস্ট জার্নিটাকে আমরা নিয়ে চলছি, তাতে আমরা দেখেছি যে কি প্রত্যেক মানুষের ফাইন্যান্সের জার্নিটার মধ্যে বিভিন্ন স্টেজ ক্রস করতে হয়। তো এই স্টেজগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর বোধহয় ডিফারেন্ট হচ্ছে এই পোস্ট রিটায়ারমেন্ট স্টেজটা। কেন? কারণ এই পিরিয়ডটাতে একবার ভাবুন তো, যে একজন মানুষের টোটাল এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডটাতে কত টাকা লাগবে কেউ কি জানে? কেউ জানেন না। এবং কতদিন ধরে এই টাকাটাকে নিয়ে আমাকে চলতে হবে সেটাও কিন্তু কেউ জানেন না। এটা আমি এর আগে বলেছি। তো যদি কোনো কারণে এই টাকাটা শর্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় বা কিছু হয়, তাহলে এই নতুন করে এসে শর্ট হয়ে গেছে বলে আবার পরের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে অ্যাক্টিভ ইনকাম করব সেটা তো হবে না, বা আমি কারোর উপর ডিপেন্ড করে যাবো সেটাও তো সম্ভব নয়, তাই নয় কি? এটা কিন্তু রিয়েলিটি। তো এই কারণে আমরা এই ইভেন্টটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখি এবং এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো বিগত 20 বছরে মানে বেশি সময় ধরে ধরুন আমরা এই কাজটা করছি, তাতে আমরা বিভিন্ন মানুষ, যেমন এই ধরুন আপনি রয়েছেন, তো তাদের পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডটাকে মানে কি বলবো ম্যানেজ করতে গিয়ে আমরা দেখেছি আমরা বিভিন্ন মানুষের ইনকাম ক্যাটাগরি ডিফারেন্ট, তাদের প্রফেশন ডিফারেন্ট, তাদের জেন্ডার ডিফারেন্ট, মাইন্ডসেট ডিফারেন্ট, তাদের মানে কি বলবো পার্টিকুলারলি যে পোস্ট রিটায়ারমেন্ট পারপাসটাকে নিয়ে তার অনেক কিছু এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম কিছু ব্যাপার। এরপরে কি জানেন তো, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো প্লাস এই সেক্টরে আরও আমাদের ছাড়া অনেক বড় বড় মানুষ আছেন যারা এই সেক্টরে কাজ করছেন, তাদের যে এক্সপার্টাইজ রয়েছে সেগুলো সবগুলোকে এক জায়গায় করে আমরা একটা ইন হাউস একটা প্রোপ্রাইটারি স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করলাম, যাতে আপনাদের পোর্টফোলিওগুলোকে আমরা কিভাবে আপনাদেরকে টোটাল কর্পাসটাকে ম্যানেজ করব। তো এই 20 বছরে এই ধরনের বহু মানুষের রিটায়ার্ড ফ্যামিলি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ম্যানেজ করতে গিয়ে এই যে প্রসেসটার মাধ্যমে ম্যানেজ করতে 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 বর্তমানে না এটা একটা টাইম টেস্টেড এবং প্রুভেন স্ট্র্যাটেজিতে পরিণত হয়ে গেছে। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যা আউটকাম আসার কথা, আজকে আমি দেখলেও যে আউটকাম আসবে, আমাদের কোম্পানিতে যে কেউ দেখলেও সেই আউটকামই আসবে, কারণ ম্যান ড্রিভেন নয়, এটা সিস্টেম ড্রিভেন তৈরি হয়ে গেছে এবং টাইম টেস্টেড হয়ে গেছে। তো এই যে আপনাকে পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কথা বলছি, এটা কিন্তু একটু আগে আমি বললাম এটা একটা খুব কমপ্লেক্স প্রসেস। তো কেন কমপ্লেক্স প্রসেস, তো একটু ছোট্ট করে বুঝিয়ে বলি, সহজ ভাষায় যতটা পারি চেষ্টা করছি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এই পিরিয়ডে একজন ব্যক্তি কী করেন, তার সারা জীবনের তিল তিল করে সঞ্চয় করার জিনিস যে কর্পাসটা আছে সেটাকে নিয়ে তিনি এই লাইফটা স্টার্ট করছেন, আমাদের কাছে আসছেন। তো এই যে কর্পাস, সেটা তার বেশি হোক কর্পাস বা কম হোক, যাই হোক না কেন, এই পিরিয়ডে এসে তাকে কি করতে হবে, একদিকে প্রতি মাসের যে রিকোয়ারমেন্ট সেটা নিতে হবে, আর দ্বিতীয়ভাবে তাকে তার কর্পাসটাও তো গ্রো করাতে হবে। আগে তো এই ডিমান্ডটা ছিল না। তো আবার আর একটা ব্যাপারও আছে মাথায় রাখতে হবে, যে যদি তিনি দেখেন যে না কর্পাসটা যা আছে তাতে আমার চলবে না, রিয়েলাইজ করেন কিছু করার নেই, তিনি যে কোনো ট্রায়াল অ্যান্ড এরার করতে যাবেন সেটাও কিন্তু করা যাবে না। এই ব্যাপারগুলোও বোঝার আছে। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা যে মানুষ যারা রিটায়ার হয়ে আসছেন, প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট আলাদা আলাদা,
তাদের নেচার আলাদা, তাদের রিস্ক নেবার ক্ষমতা আলাদা আলাদা, তাই তো? সব কিছু আলাদা আলাদা, এটাই তো হওয়া স্বাভাবিক। এবার যদি কেউ এইগুলোকে কনসিডার না করে সে শুধুমাত্র কোন ফান্ডটা ভালো, করপাস কত, রিটার্ন কোথায় কীরকম কী পাওয়া যাবে, কোথায় গেলে ইন্টারেস্ট বেশি, কোথায় গেলে ট্যাক্স কম, এইগুলো নিয়ে ভেবে আমরা দেখেছি কিন্তু এই পিরিয়ডে অনেক মানুষকে মানে চোরা বালিতে পড়তে। এই পিরিয়ডে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি, সিকিউরিটি এবং রিস্ক হ্যান্ডেল কী করে করব, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা প্রথমে কি করি, যে কোনো মানুষ যিনি আমাদের সঙ্গে রিটায়ার হওয়ার পর যুক্ত হচ্ছেন তার একটা রিস্ক প্রোফাইল তৈরি করে নিই। এবার এই কাজটা না আমরা অনেক বছর ধরেই করছি, কিন্তু এটা একটা অনেক পরিবর্তনও হয়েছে, সেটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যখন আমরা শুরু করেছিলাম তখনও আমরা এইভাবেই করতাম। তখন করতাম কীভাবে, মার্কেটে জেনারেলি মানে প্রচুর ধরনের সফটওয়্যার ছিল, সেগুলোকে ইউজ করে আমরা কাজটা করতাম, কিন্তু আমরা তাতে ঠিক যেরকমটা চাইছিলাম সেরকমটা করতে পারতাম না, এবং অনেক ক্ষেত্রেই আমরা খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। এবার কেন হতো এই ঘটনাটা, সেটাও বোধহয় বলা দরকার। এই সফটওয়্যারগুলো না বেশিরভাগ বাজারে যেগুলো দেখতে পেয়েছিলাম, সেগুলো নিয়ে কাজ করতে গিয়ে দেখেছিলাম এগুলো খুব বেশি থিওরিটিক্যাল আর ডায়নামিক নয়। এই কাজ করতে গিয়ে যখন নিজেরাই দেখলাম আমরাই কোয়ালিটি নিয়ে স্যাটিসফাই হতে পারছি না, তখন কি করে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করবো? আমরা নিজেরা 100% আগে স্যাটিসফাই না হলে আপনি কি করে আপনাকে স্যাটিসফাই করবো বলুন? তো তখন আমরা ধীরে ধীরে কি করলাম, চেঞ্জ করলাম আমাদের ভাবনা চিন্তা। আমরা আমাদের প্রয়োজনীয় যা কিছু টেকনোলজি, যা কিছু সফটওয়্যার, যা কিছু ফ্রেমওয়ার্ক, সেগুলোকে আমরা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য হতে পারে বা যে কোনো কিছুর জন্য হতে পারে, আমরা ইন হাউস তৈরি করার চেষ্টা করলাম না, তৈরি করে নিলাম। এবং এখন আমরা এগুলো প্রত্যেকটা হয়ে গেছে এক একটা ইউনিক, এবং এই ইউনিক ওয়েতে আমরা কাজ করতে পারছি। তো আমাদের এই রিস্ক মানে আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ফ্রেমওয়ার্ক, আমাদের সফটওয়্যার অনুযায়ী রিস্ক প্রোফাইলটাকে আগে তৈরি করে নিয়ে তারপর আমাদের দেখুন, আমাদের মেন মোটো কিন্তু একটাই, সেটা হলো যে আপনার যে করপাস যেটা রিটায়ার করার পর আপনি নিয়ে এসেছেন, সেটা যেন কোনো আনফোরসিন রিস্কের কারণে নষ্ট না হয়ে পড়ে। সেই জন্য একজনের রিস্ক অ্যাপেটাইট, তার রিস্ক টলারেন্স, তার মানে এই জিনিসগুলোকে ডিটারমাইন করে তার একটা রিস্ক ক্যাটাগরি বার করা হয়, মানে তিনি ঠিক কোন ক্যাটাগরিতে বিলং করছেন। তারপর আমরা ওই ব্যক্তির ওই যে রিস্ক ক্যাটাগরি রয়েছে সেই সঙ্গে এবার তার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কী কী রয়েছে সেগুলো দেখি। এবার সেই রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালিসিস করে নিয়ে তারপর আমরা তার যে করপাসটা সেটা ডিফারেন্ট অ্যাসেট ক্লাস ও অ্যালোকেশন করা হয়। ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে কিছু ইকুইটিতে থাকতে পারে, ডেটে থাকতে পারে, গোল্ডে থাকতে পারে, রিয়েল এস্টেটে থাকতে পারে, কপারে থাকতে পারে, সিলভারে থাকতে, এভরিথিং। যার ফলে বিভিন্ন অ্যাসেট ক্লাসে রিস্কের তার নেবার ক্ষমতা অনুযায়ী এটাকে আমাদের সেগ্রিগেট করা হয়। দেখুন, এছাড়াও আর একটা ব্যাপার বলবো, আমরা দেখি যে প্রিভিয়াস যিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি প্রিভিয়াস অন্য জায়গায় ইনভেস্ট করেছিলেন, তো তার প্রিভিয়াস ইনভেস্টমেন্ট জার্নিটাকে আমরা দেখি, আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যম দিয়ে দেখি যে এই জার্নিটাতে তিনি কীভাবে ইনভেস্টমেন্টটাকে নিয়ে আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করে এলেন। এতে কি হয়, এতে তার মাইন্ডসেটটাকে আমরা বোঝার চেষ্টা করি, তিনি কিভাবে তার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট, তার নেচার, এগুলোকে আমরা মেনলি বোঝার চেষ্টা করি। যে কারণ আমাদের কাছে সরাসরি একটা কথা বলি, আমাদের কাছে ব্যক্তি বেশি ইম্পর্টেন্ট, তার ওই কত টাকার করপাস কি না এগুলো খুব অত বড় ইম্পর্টেন্ট নয় কিন্তু। তো দেখুন, এবার পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে এক কথায় আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিই, যেগুলো আপনাদের প্রয়োজন লাগবে বলে আমরা মনে করি, সেটা কি, যে দেখুন একজন ব্যক্তি যিনি রিটায়ার হচ্ছেন তার প্রত্যেক মাসে তার একটা ডিফাইন ক্যাশ ফ্লো সেটা কিন্তু আসতে হবে, এটা নো ডাউট অ্যাবাউট ইট কোনো এ নিয়ে। আর এটাকে আবার ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাইম টু টাইম বাড়তে হবে, তাই তো? তারপরে কি, তারপরে হচ্ছে সেটা তো হলো, এরপরে তার যে করপাসটা থাকবে সেটাকেও কিন্তু সাবস্টান্সিয়ালি গ্রো করাতে হবে। এবার মানে এটাও আর একটা ব্যাপার আছে যে সব কিছু আমার প্ল্যান মাফিক ঘটবে এরকম তো হবে না, কোনো কারণ নেই।
কোনো আনফোর্সিন সিচুয়েশন এলে যদি কোনো বিপদ আপদ ঘটে, তাহলে লিকুইডিটি যেন কোনো ক্রাইসিস না থাকে, সেটাকে ইনসিওর করতে হবে। দেখুন, আপনার লাইফ শেষ হয়ে গেলে আপনার স্পাউসের লাইফেও যেন এই ক্যাশ ফ্লোটাকে পেতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, এগুলোকে ইনসিওর করা, এইগুলোই কিন্তু কাজ হচ্ছে আমাদের এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে। দেখুন, প্ল্যানিং করা একটা বিষয়, কিন্তু এই প্ল্যানটাকে আনইন্টারাপ্টেডভাবে লং টাইম ধরে একজনের লাইফে কন্টিনিউটি, সার্টেনটি, এগুলো আনার জন্য সাইন্টিফিক প্রুভেন স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্কের প্রয়োজন। এই বিষয়টাকে এনশিওর করার জন্য মোস্ট সাইন্টিফিকভাবে আমাদের রিকোয়ারমেন্টগুলোকে এক্সিকিউট করার জন্য আমরা নিজের একটা ইন হাউস একটা প্রোপ্রাইটারি ইউনিক ফ্রেমওয়ার্ক ফলো করি। সেটা কি? এখানেই আপনি দেখতে পাচ্ছেন, রয়েস ফাইন্যান্স ক্যাসকেডিং ক্যাশ ফ্লো স্ট্র্যাটেজি। এটা আমাদের ইউনিক, এটা মার্কেটে আপনি আর কোথাও দেখতে পাবেন না। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে অলরেডি আমরা প্রচুর মানুষকে প্রায় 20 বছরে তাদের যে মান্থলি রেগুলার একটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনকাম, সেটা আমরা দিয়ে চলেছি কিন্তু এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে। এই যে বললাম না যে রয়েস ফাইন্যান্স ক্যাশ ফ্লো ক্যাসকেডিং ক্যাশ ফ্লো স্ট্র্যাটেজি, এটা কিন্তু স্পেশালি পোস্ট রিটায়ারমেন্টের জন্যই কাজে লাগে, অন্য কোথাও এটাকে কাজে লাগানো হয় না। এটা তৈরি করার জন্য আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স যেমন রয়েছে, ঠিক তেমনি এই ইন্ডাস্ট্রিতে অনেক এমিনেন্ট পার্সন রয়েছেন, তাদের মানে অবদান আমি ভুলবো না, যে তাদের কাছ থেকেও আমরা অনেক ব্রেন স্টর্মিং চিন্তাভাবনা পেয়েছি। আর রয়েছে প্রচুর রিটায়ার্ড পার্সন, তাদের ফিডব্যাক রয়েছে। এইগুলো নিয়ে আমরা ইন হাউস এটাকে তৈরি করেছি। এটা আমাদের একটা টাইম টেস্টেড ফ্রেমওয়ার্ক। তো এটা কি করে? এই স্ট্র্যাটেজিটা বা এই ফ্রেমওয়ার্কটা, তার মাধ্যমে আপনি এক কথায় যদি বলা যায়, আপনার চাহিদা মতো যে টাকাটা আপনার প্রত্যেক মাসে মাসে লাগবে, সেটা আপনি এই স্ট্র্যাটেজি অনুযায়ী পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে মাসে। আর অন্যদিকে সেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেডভাবে বাড়ছে, আর আপনার কর্পাসটাও গ্রোথ হচ্ছে। একই সঙ্গে প্রোটেকশন, সার্টেনটি, ট্রান্সপারেন্সি, সেফটি, এই সব কিছুকে আমরা প্রোভাইড করতে পারছি এই একটা স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্কের জন্যে। যদি কোনো সময়তে কোনো আনফোর্সিন ধরুন সিচুয়েশন আসে, তাহলে যেন এনি পয়েন্ট অফ টাইম, এনি টাইম যে কোনো মানি আপনি এখান থেকে তুলে নিতে পারবেন, কোনো এক্সট্রা চার্জেস, পেনাল্টি বা ফাইন ছাড়াই। যেহেতু আপনার পুরো টাকাটা কোনো একটা জায়গাতে থাকছে না, একটু আগে আমি বলেছিলাম বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিভিন্ন টাইম হরাইজন অনুযায়ী ভাগ করা থাকছে। তাই মানে আনফোর্সিন সিচুয়েশন বলতে আমি দু একটা এক্সাম্পল বলি। ধরুন ইকোনমি টার্ময়েল হয়েছে কিছু, ধরুন ইন্টারেস্ট রেট ফ্ল্যাকচুয়েট হচ্ছে তো, মার্কেট আনসার্টেনটি যে কোনো সময় হতে পারে, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হতে পারে, ট্যাক্স লস চেঞ্জ হতে পারে, আমাদের কারুর হাতে নেই। এরকম যে কোনো সিচুয়েশন আরও অনেক ধরনের কিছু হতে পারে। আপনার যেন কর্পাসটা কোনোভাবে হ্যাম্পার না হয়, এইটা আমরা মেনলি প্রোটেক্ট করি। যে কোনো সময় আপনি নিজে আপনার পোর্টফোলিওটাকে যদি দেখেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনি যে কোনো সময় বুঝতে পারবেন, যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এই স্ট্র্যাটেজিটা খুব ফ্লেক্সিবল, যে কোনো সময় ইজিলি চেঞ্জ করা যায়। এই স্ট্র্যাটেজি খুব ট্যাক্স এফেক্টিভ, অনেক সুবিধে পাওয়া যায় এখান থেকে। অনেক মানুষ বলেছেন যে এই স্ট্র্যাটেজি থেকে তারা কি বেনিফিট পেয়েছেন, বিভিন্ন জিনিস জানিয়েছেন। দু একজনের বক্তব্য বলি, তারা বলেছেন যে এই অদ্ভুতভাবে যে ডেটটা তারা মেনশন করেছেন, সেই ডেটেই তাদের প্রত্যেক মাসে তাদের ইনকামটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। যদি না ঢোকে তখন বুঝতে পারেন যে আজ তো এটা হলিডে আছে, ওয়ার্কিং ডে নয়, সেই জন্যে, আদারওয়াইজ ঢুকে যাবে। আর কিছু মানুষ আবার বলেছেন যে এই যে ইনফ্লেশন অ্যাডজাস্টেডভাবে যে বাড়ানোটা, এটা অদ্ভুতভাবে তারা জানেন না, তাও কিন্তু তাদের যখন বাড়ার কথা বেড়ে যায়। এবং দু একজন তো ঠাট্টা করে বলেছেন যদি তাদের অ্যাক্টিভ ইনকামের সময় এভাবে বাড়তো, তাহলে তাদের হয়তো আজকে পোর্টফোলিও আরও অনেক বড় ক্রিয়েট করতে তারা পারতেন। এনিওয়ে, তো আরেকটা জিনিস, অনেক মানুষের ফিডব্যাক আছে এখানে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা, তারা বলছেন যে এখানে সিঙ্গল পার্সন নলেজের ওপরে কিচ্ছু ডিপেন্ড করে না বা এফিসিয়েন্সির ওপরে। একটু আগে আমি বলেছি যেখানে রয়েস ফাইন্যান্সের আপনি কার সঙ্গে যুক্ত আছেন ইররিলেভেন্ট, যার সঙ্গেই যুক্ত থাকুন, যে ওয়েলথ ম্যানেজার আপনাকে দেখুন, আপনি কিন্তু
এই যা কিছু পাচ্ছেন সুবিধাটা, সেটা একটা প্রসেস সিস্টেম তার থেকে পাচ্ছেন। তো এই বিষয়গুলো ছাড়াও আর একটা মানে সেপারেট জিনিস বলবো, যেটা হচ্ছে আমাদের একটা রিসার্চ অ্যানালিসিস টিম আমাদের করা আছে। তারা কি করেন, তারা খুব এক্সপার্ট এবং তারাও প্রচুর কারেন্ট সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করেন এবং দিয়ে আপনাদের কি করেন, এই যে পোর্টফোলিওটা এটা অ্যাকর্ডিং টু প্ল্যান চলছে কি না, আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী চলছে কি না, অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী চলছে কি না, এগুলোকে রেগুলারাইজ মনিটর এবং সেই পোর্টফোলিওটাকে অবজার্ভ করেন। এবং এগুলোকে অবজার্ভ করার পর যদি কোনো চেঞ্জেসের দরকার থাকে, তাহলে আমাদের যে ওয়েলথ ম্যানেজাররা রয়েছে তাদের মাধ্যম দিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের সঙ্গে আলোচনা করার পর যদি কোনো চেঞ্জেসের দরকার হয় তখন সেগুলোকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি। আপনাদের না জানিয়ে কোনো কিছু এখানে করার ব্যবস্থা নেই। দেখুন, আমি যতটা পারি চেষ্টা করে বোঝালাম। এরপরেও যদি আপনারা কিছু বুঝতে চান, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রয়েস ফাইন্যান্স বলে, সেখানে প্রচুর ইনভেস্টাররা আছেন যারা রিটায়ার্ড পারসন, তারা তাদের প্রচুর এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আপনি চাইলে তাদের এই এক্সপিরিয়েন্সগুলো দেখতে পারেন, দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে কি করা হয়। আমাদের গুগল বিজনেস পেজটাকে আপনারা দেখতে পারেন, সেখানে দেখবেন প্রচুর মানুষ কমেন্ট করেছেন, প্রচুর মানুষ জানিয়েছেন তাদের কথা, সরি, সেখান থেকেও দেখতে পারবেন। এবার দেখুন, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যতটা পারি প্র্যাকটিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এবার একটা কাজ করি, আমি আমাদের প্রচুর ইনভেস্টরদের মধ্যে থেকে দু একজনের প্র্যাকটিক্যাল যে ইনভেস্টমেন্টের পোর্টফোলিওর ছবিটা আমি দেখাচ্ছি, পুরোটা তো দেখাতে পারবো না, তো এখানে কিভাবে আমরা ম্যানেজ করেছি কি না সেটা দেখাচ্ছি। তো এখানে সমস্ত এই যাদের দেখাচ্ছি তাদের পার্সোনাল ডেটা সব হাইড করে নিয়ে দেখাচ্ছি, কারণ অন্যের জিনিস দেখানো তো যায় না, সেই জন্য এগুলোকে কনসিল করে রাখা আছে। যাই হোক, দেখুন এখানে একজন ইনভেস্টরের পুরো ইনভেস্টমেন্ট পিকচারটা দেখানো আছে। এখানে দুটো কালারের লাইন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কি যে ব্লু লাইন আর একটা গ্রিন লাইন। ব্লু লাইনটা কি? ব্লু লাইনটা হচ্ছে ইনভেস্টমেন্ট লাইন, মানে আপনি যে আসল টাকাটা সেইটা। আর গ্রিন লাইনটা হচ্ছে কি ইনভেস্টমেন্টটার ভ্যালুটা, যেটা যখন দাঁড়িয়েছে তখন সেটা। এই যে প্রথমের দিকে দেখছেন ব্লু আর গ্রিন একসঙ্গে রয়েছে, এরকম বাস্তবে হয় না। এই গ্রাফটা এই ছোট করে কনডেন্স করা হয়েছে বলে এরকম দেখাচ্ছে। তো ইনি একজন খুব পুরনো ইনভেস্টার, ইনি আমাদের কাছেই তার রিটায়ারমেন্টের টাকা অ্যাকুমুলেট করেছিলেন, আমাদের কাছেই জমিয়েছিলেন এবং তার বহুদিন আগে থেকে তার ইনভেস্টমেন্ট চলছিল। তার শর্টে আমি বলছি, উনি যখন রিটায়ার হলেন সেই সময় ওনার ফান্ড ছিল, দেখুন এই যে ব্লু লাইন হঠাৎ করে বেড়ে গেছে, এইখানে বেড়ে গেছে। তো তখন উনি রিটায়ার হয়েছিলেন, তখন 2,18,00,000 টাকা নিয়ে উনি রিটায়ার হলেন, টোটাল কর্পাসটা। এবার বাইরে একটা কথা বলি যে ওনার কিন্তু কোনো ব্যাংক বা পোস্ট অফিসে একটা পয়সাও কোথাও রাখা ছিল না। এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের সঙ্গে যুক্ত, তাদের কোথাও কিচ্ছু রাখা নেই। এবার উনি প্রত্যেক মাসে ওনার যে রিকোয়ারমেন্ট ইনকাম প্রত্যেক মাসে লাগে সেটা নিচ্ছেন, প্লাস ওনার যখন যা প্রয়োজন হয়েছে তখন সেরকম নিয়েছেন। ব্লু লাইন সেই জন্য এরকম আস্তে আস্তে করে নামছে, সেটাও দেখতে পাচ্ছেন। এবার তারপরেও দেখুন ওনার প্রেজেন্ট ভ্যালু কত রয়েছে, 3.5 কোটির থেকেও বেশি, তাই না? 4 কোটির কাছাকাছি। একবার ভাবুন যে এমন একটা প্রোডাক্ট আপনি দেখাতে পারবেন আমাকে, যে প্রোডাক্টটা একই সঙ্গে একটা মান্থলি ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনকাম দেবে, অ্যাসিওর করবে, সেটাকে সার্টেনটি দেবে, তারপর আবার প্রিভিয়াস কর্পাসটাকে গ্রো করাবে। ভাবুন তো একবার। তো এই জিনিসগুলো কিন্তু বোঝবার আছে। আচ্ছা চলুন আর একটা এক্সাম্পল দেখে, আমি ইচ্ছা করে না খুব ছোট পোর্টফোলিও নিয়ে দেখাচ্ছি, কারণ না হলে কতজন মানুষ কি রিলেট করবেন না করবেন সেই জন্যে। ধরুন ইনি একজন মানুষ, তিনি রিটায়ার করার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গ্রাফটা দেখলে বুঝতে পারবেন ব্লু লাইন এবং গ্রিন লাইন একসঙ্গে লম্বা করে উঠে গেল। মানে যখন উনি রিটায়ার করেছেন 2017 সালের ডিসেম্বরে 60 লাখ টাকা নিয়ে পোস্ট রিটায়ারমেন্ট জার্নি উনি স্টার্ট করলেন। এইখানে ওই জন্য এরকম লম্বা উঠে গেছে। এবার তো ওনার যা মাসে লাগে সেগুলো তো নিচ্ছিলেন এবং কখনো কখনো বেশিও নিয়েছেন নর্মালটা ছাড়াও। তো এ পর্যন্ত তিনি 30 লাখ টাকারও বেশি
মানে নিয়ে নেওয়ার পরেও, অ্যামাউন্ট তুলে নেওয়ার পরেও দেখুন কর্পাসটা প্রায় 1 কোটির কাছাকাছি গ্রো করেছে। ভাবতে পারছেন? এই ভদ্রলোক না খুব রসিক লোক, এবং বলে, আমি না বলে থাকতে পারছি না, যে উনি বলেন যে 27 বছর চাকরি করে আমি যা জমাতে পারিনি, আপনারা এই আমার রিটায়ারমেন্টের পরের পোর্টফোলিও ম্যানেজ করে তার থেকে বেশি জমিয়ে আমাকে কোটিপতি করে দিয়েছেন। আচ্ছা, কোনো প্ল্যানিং এইগুলো ছাড়া, কোনো ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজি, সায়েন্টিফিক প্রসেস, এগুলো ছাড়া কি এরকম সম্ভব? আপনার কি মনে হয়? আর একটা দেখাই চলুন। এই ভদ্রলোকের গ্রাফটা না খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন, অনেক কিছু রিয়েলাইজ করার আছে। এই ভদ্রলোক 2007-এ রিটায়ার করেছিলেন। তখন কিন্তু আমাদের সঙ্গে ওনার পরিচয় ছিল না কিচ্ছু। পরে আমরা জেনেছিলাম যে রিটায়ারমেন্টের সময় উনি রিটায়ার করেছিলেন 80 লাখ টাকার মতো নিয়ে। তা এবার তখন উনি আর 5 জনের মতন যে কোনো মানুষই হয়, ওই সিনিয়র সিটিজেন স্কিম, তারপরে ওই ইত্যাদি প্রধানমন্ত্রী যোজনা হ্যানত্যান যে আছে, সেই সব জায়গাতেই টাকা পয়সাগুলোকে রেখেছিলেন। এবার 10টা বছর পর 2017 সালে, তার মাঝখানে কিন্তু ওনার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছিল, ওনার শরীর খারাপ হয়েছিল, ওনার মেয়ের বিয়ে হয়েছে ইত্যাদি। তো 10টা বছর পর 2017 সালে যখন ওই প্রোডাক্টগুলো ম্যাচিওর হয়ে গেল না, তখন উনি 50 লাখ টাকার মতো নিয়ে আমাদের কাছে এলেন যে আমার ব্যাপারটা দেখে নিন এবার। তো দেখুন, কোনো পরিকল্পনা না থাকায়, আগে থেকে কিছু প্ল্যানিং না থাকায় 10টা বছরে 30 লাখ টাকা উনি খোয়ালেন, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আর কি খুইয়েছেন বলুন তো? উনি খুইয়েছেন মানি ভ্যালু। কারণ উনি 60 বছর বয়সে যে টাকাটা পেলে ওনার সংসার চলতো, এই 70 বছর বয়সে এসে কিন্তু তার থেকে বেশি টাকা লাগবে, কিন্তু তার কর্পাস হাওয়া হয়ে গেছে। এবার উনি এখন পর্যন্ত আমাদের কাছে 38 লাখ টাকার কিছু বেশি তুলে নেওয়ার পরেও বর্তমানে ওনার কাছে, মানে ওনার পোর্টফোলিও ভ্যালু রয়েছে 35 লাখ টাকার আশেপাশে। বাই দ্য ওয়ে, দুঃখের বিষয় সেটা হলো এই ভদ্রলোক কিন্তু আর বেঁচে নেই। উনি মারা গেছেন। ওনার এক মেয়ে, সে বিদেশে বাইরে থাকে, আর ওনার মিসেসের কিন্তু তার জন্য প্রত্যেক মাসে টাকা পেতে কোনো প্রবলেম হয় না কিন্তু, এটাও কিন্তু মাথায় রাখবেন। এনিওয়ে, এই যে সব পোর্টফোলিওগুলো আমি আগে যেগুলোকে যে প্রসেসে আমরা মেনটেন করি, যে প্রসেসে আমরা কাজ করি, যে রয়েস ফাইন্যান্স, ক্যাসকেডিং, ক্যাশ ফ্লো স্ট্র্যাটেজি, রিস্ক প্রোফাইল, রিস্ক অ্যাসেট অ্যালোকেশন মডেল, তারপর রিভিউ মনিটরিং ইত্যাদি, এই 20 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই রেজাল্ট। এই রেজাল্টটা কিন্তু কোনো একটার ফল নয়। পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডটাকে আজকে বহু মানুষ বলছে আমরা খুব স্ট্রেস ফ্রিভাবে পিসফুলি ফাইন্যান্সিয়াল লাইফ কাটাচ্ছি। এটা কিন্তু এই সব কিছুর ফল। যাই হোক, প্রচুর মানুষের অনুরোধে ছিল, সেই জন্য আমি 4টে পার্টে ভাগ করে এই টোটাল পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডটাকে কীভাবে আমরা করি সেটা বোঝানোর চেষ্টা করলাম। এর বাইরে যদি আপনার কিছু জানার থাকতেই পারে, আমাদের এখানে এই যে নাম্বার রয়েছে 8881288844, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিতেই পারেন। আর যদি মনে করেন যে না, এই ধরনের ভিডিওগুলো অনেক মানুষ জানলে খুব ভালো সুবিধে হয়, তাহলে তাদেরকে আপনি শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। নমস্কার, আমাদের সঙ্গে থাকুন, আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন যেগুলোতে রিয়েলি এনরিচ হবেন।